বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বৈশাখ মাস এসে গেল। এই মাসের মাহাত্ম্য যেন কেউ বাঙালিকে শেখাতে না আসে, তাই নয় কি? আজকে এক অপূর্ব রচনা, কবিগুরুর এক হৃদয়স্পর্শী অনুভব তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। কবিগুরুর স্বতঃস্ফূর্ত ও নিজের মুখে হৃদয় ছুঁয়ে যাওয়া স্মৃতিচারণ। এরকম খাবার আর বানিও না বৌমা। মিষ্টির বাটিটা পাশে সরিয়ে রাখলেন রবীন্দ্রনাথ। তারপর আস্তে আস্তে উঠে গেলেন খাবার টেবিল থেকে। হেমলতা দেবী কি বলবেন বুঝতে পারলেন না। এতদিন পরেও ঠিক ধরে ফেলেছেন। ইদানিং দুপুরের খাওয়া দাওয়ার পরে সামান্য সময় বিশ্রাম নেওয়াটা অভ্যেস হয়েছে রবীন্দ্রনাথের। আগে ছিল না। 70 বছর বয়সে বৌমা আর নাত বৌমাদের পাল্লায় পড়ে এই নতুন বন্দোবস্ত। প্রথমে একটু কেমন কেমন লাগতো, এখন অবশ্য ভালোই লাগে। আজও একটু চোখ বুজে বিশ্রাম নিলেন। বেশি না, 15-20 মিনিট পরেই অবশ্য চটকাটা ভেঙে গেল। আরে এ কি বৌমা, তুমি কখন এলে? পায়ের কাছে বসে কেন? হেমলতা দেবী চোখ তুলে তাকালেন। আমায় ক্ষমা করুন দাদামশাই। আরে না না, কি বলছো বৌমা? আমারই উচিত হয়নি তখন অতটা ইমোশনাল হয়ে পড়াটা। বুড়ো হয়েছি তো, কিছু মনে করো না। হ্যাঁ, মনে করব না যদি আপনি যে গল্পটা অনেক দিন ধরে বলবো করছেন, কিন্তু বলছেন না, সেটা যদি বলেন। এক গাল হেসে বললেন হেমলতা দেবী। সম্পর্কে তিনি রবীন্দ্রনাথের দাদার নাতবউ, আর স্বভাবে হাসি খুশি প্রকৃতির। বেশিক্ষণ মুখ গোমড়া করে থাকা তার পোষায় না। কোন গল্পটা বলো তো? দুষ্টু হেসে জিজ্ঞাসা করলেন রবীন্দ্রনাথ, যদিও তার ভালোই মনে আছে কোন গল্পটা। কোনটা আবার? আপনাদের বিয়ের গল্পটা, আমার দিদি শাশুড়ির গল্পটা। ও, ওইটে? সে তো অনেক দিন আগের কথা, সব মনে নেই। না, মনে নেই বললেই শুনবো কেন? খাবার টেস্ট করেই ধরে ফেললেন। মনে নেই বললেই হলো? হেসে ফেললেন রবীন্দ্রনাথ। সত্যি, তুমি ছোট বউয়ের রেসিপিটা পেলে কোথা থেকে বলো তো? অবিকল বানিয়েছ। ও মা, আপনি জানেন না? ওনার রেসিপি লেখা খাতাটা তো আমাদের কাছেই থাকে। বাহ, তাই তো বলি। তাই তুমি কদিন ধরে বলছিলে আমাকে একটা খাবার খাইয়ে চমকে দেবে, তা আগে করনি তো। আজ কি ব্যাপার? আপনার কিচ্ছু মনে থাকে না দাদামশাই। আজই তো আপনাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আজ? আরে তাই তো, আজই তো 24শে অঘ্রাণ। না, সত্যি কিছু মনে থাকে না। রবীন্দ্রনাথ একটু উদাস হয়ে গেলেন। ইস,
কি করে আজকের দিনটা ভুলে গেলেন? মেমারিটা একেবারে গেছে। অবশ্য মেমারির আর দোষ কি? এ কি আজকের কথা? ছোট বউ তো চলেই গেছে আজ থেকে 30 বছর আগে। তখনও 29 আর রবীন্দ্রনাথ 41। একসঙ্গে ছিলেন মাত্রই 19 বছর। মাত্র 19? আবার কি, আসলে আরও কম। বিয়ের সময় ওর বয়স কত, আর 9 কি 10? তখন তো আর আমার কাছে থাকতো না। বিয়ের পর তখন তো সবাই আবার বাপের বাড়ি চলে যেত। যদিও ওদের বাপের বাড়ি গরিব ছিল বলে বাবা মশাই বৌমাকে আর বাপের বাড়ি পাঠাননি। জোড়াসাঁকোতে রেখে ট্রেনিং চলছিল। লোরেটোয় ইংরাজি শিখতে যেত। বাড়িতে সংস্কৃত টিচার রাখা হয়েছিল। আমি একটা কথা জিজ্ঞেস করব? কিছু মনে করবেন না। বলো না। মনে করব কেন? অনেক দিন কেউ এসব জিজ্ঞেস করেনি। ভালোই লাগছে বলতে। আমি শুনেছি খুব সাধারণ ফ্যামিলি থেকে এসেছিলেন। দেখতে শুনতেও অতি সাধারণ ছিল, তাই তো? আসলে জানো তো, আমাদের বাড়িতে ফর্সা রং, সুন্দরী এইসবগুলোকে খুব প্রাধান্য দেওয়া হতো। মানুষটা কেমন সে কথা যেন ভাবতই না। আমার বৌদিরা তো বিরাট হতাশ হয়েছিল। এই নাকি রবির বউ? তাহলে বিয়েটা হলো কেন? সে অনেক কথা। আমরা তো পিরালি ব্রাহ্মণ, অরিজিনাল টাইটেল কুশারি। সেই কবে মুসলমানের হাতের ভাত খেয়েছিল বলে বর্ণ হিন্দুরা কেউ আমাদের ঘরে মেয়ে দিতে চাইতো না। ফলে আমাদের বউয়েরা সব যশোর থেকেই আসতো। আর মজাটা কি জানো? গায়ের রং নিয়ে বৌদিদের এত চিন্তা, অথচ আমার বৌদিরা কিন্তু প্রায় সবাই আমার দাদাদের থেকে কালো। তবুও বিয়ের কয়েকদিন পরে তাঁরাই এসব ভুলে রবির বউয়ের গায়ের রং কেন চাপা সেই নিয়ে সে অবশ্য সত্যি কথা। আমরা যারা ঠাকুর পরিবারের বউ, তারা কেউই আপনাদের বাড়ির ছেলেদের নখের যোগ্য নই। না না, ওরকম বলো না। মানুষের গায়ের রং কি মানুষের পরিচয়? তার গুণটাই আসল। যাকে তারপর হেমলতা দেবী তাড়া লাগালেন। একটু পরেই বিকেল হবে, আর লোকের লাইন পড়ে যাবে কবির সঙ্গে দেখা করার জন্য। ব্যাস, গল্পটা মাঠে মারা যাবে। তো বুঝলে, কানাঘুষো শুনে আমারও মনটা কেমন কেমন করছিল। তখন আমার বয়স 22। মন তো রোম্যান্সে থই থই। কিন্তু কি আর করব, খবর নিতে লাগলাম। মেয়ের ভালো নাম ভবতারিণী। ডাকনাম দুটো, পদ্ম আর ফুলি। এ মা, এরকম নাম? আরে তা তো হবেই। ওর বাবা তো আমাদেরই ছোট গোমস্তা, তার মেয়ের আবার কি নাম হবে? রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, তো নাম চেঞ্জ করা হলো। পদ্মের পরিবর্তে মৃণালিনী।
ও, তো বিয়ের দিন আমার মনেও খুব একটা আনন্দ নেই, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছি না, উল্টে জোরসে ইয়ার্কি করছি। একজন বয়োজ্যেষ্ঠ তো একটু বকাই দিলেন। তবে বিয়ের সময় শ্বশুরমশাই আর বউকে দেখে বড় মায়া হলো। জানো, মায়া। হ্যাঁ, দেখি দুজনেই কীরকম জড়সড় হয়ে বসে আছে। প্রতিটা নড়াচড়ার মধ্যেই যেন তাদের হীনমন্যতা ফুটে উঠছে। না, মানে এমন নয় যে আমার বাড়ির লোকেরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তারা নিজেরাই। হেমলতা দেবী চুপ করে শুনতে লাগলেন। দেখে না বড্ড মন কেমন লাগলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অতি সাধারণ মেয়েটিকেই আমি সারা জীবন খুব ভালোবাসব। তারপর দূর, দুঃখের কথা আর কি বলবো, ভালোবাসবো কি, কাছেই তো পাই না। সারাদিন তার ট্রেনিং চলছে, রাতে শোয়া সব দূর সম্পর্কের আত্মীয়াদের কাছে। এইভাবে কেটে গেল 2-3 বছর। তারপর একদিন দুপুরবেলা হঠাৎ বাড়ি ফিরে এসেছি। গরমকাল। পরনের পিরানটা খুলেছি। হঠাৎ ঘরের কোণ থেকে দেখি ঠুংঠাং শব্দ। কী ব্যাপার? দেখি ছোট বউ। অনেক দিন কাছ থেকে দেখিনি, তাই প্রথমবারে চিনতে পারিনি। বেশ লম্বা হয়ে গেছে, চেহারাটাও বেশ ভালো হয়ে গেছে। মজা করার ইচ্ছে হলো, চোখ পাকিয়ে ডাকলাম। তারপর কি হলো? হেমলতা নড়ে চড়ে বসলেন। আর বলো না, কিছুতে কাছে আসবে না। অতি কষ্টে পাশে বসালাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখন আমার ঘরে কেন? বলল, ও নাকি প্রায় দুপুরবেলা সুযোগ পেলেই আমার ঘর গোছাতে চলে আসে। তাছাড়া এখন তো গরমের ছুটি পড়ে গেছে। কি মনে হলো, কাছে টেনে নিলাম। বললাম, এইবার না বলে আমার ঘরে ঢোকার শাস্তি জানো? হেমলতা মুচকি হেসে বললেন, এবার কি হলো? আমি বুঝে গেছি। আরে না রে মেয়ে, তুমি যা ভাবছো তা নয়। কিছুই হলো না, হাঁচড় পাঁচড় করে পালিয়েই গেল। তবে যাবার আগে বলে গেল, এবার থেকে রোজই আসবে, যদি আমিও রোজই সময় আসি। আপনি আসতেন? আসবো না, গিন্নির হুকুম বলে কথা। স্মিত হেসে বললেন রবীন্দ্রনাথ, রোজ আসতুম, বেশ চলছিল, বুঝলে। ওর একটা নামও দিলাম, ছুটির সময়ে ঘনিষ্ঠতা, তাই নাম রাখলাম ছুটি। কয়েকদিন পর ওর লজ্জাটাও কেটে গেল। আমার কাছেই বসতো। তো এরকমই একদিন গল্প করছি, সেদিন একটু মনটা খারাপ। কেন? মন খারাপ কেন? হেমলতা জিজ্ঞাসা করলেন। পরের দিন থেকে স্কুল খুলে যাচ্ছে তো, আর এভাবে দেখা হবে না।
সেটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছে। এমন সময় আমরা গল্প করতে এমনই মশগুল, খেয়ালই করিনি আমার এক বৌদি আমাদের গল্প করতে দেখে ফেলেছে। আর যায় কোথায়, সারা বাড়ি সেটা রাষ্ট্র করেছে। তারপর আর কি, শাস্তি পেতেই হলো। শাস্তি? কি শাস্তি? আবার কি, দুপুরবেলা এভাবে লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ বন্ধ। ইস বলে ইস, দুপুরে এভাবে দেখা করা যাবে না। তবে এবার থেকে রাত্রে দেখা করা যাবে, কারণ এবার থেকে ছোট বউ আমার কাছে থাকতে পারবে। ওহো, কি মজা! হাততালি দিয়ে উঠলেন হেমলতা দেবী। নাত বউয়ের ছেলে মানুষই দেখে বেশ জোরেই হেসে ফেললেন কবি। হেমলতা এবার একটু লজ্জা পেয়ে গেলেন, তবু জিজ্ঞেস করলেন, তারপর আর কি? কিছুদিন পরে ছুটির কোল আলো করে এলো আমাদের বড় মেয়ে বেলা। আর তার কিছুদিন পরেই জমিদারি দেখাশোনার জন্য সপরিবার চলে গেলাম গাজীপুর। গাজীপুর না শিলাইদহ? আরে ওই গাজীপুর বাসের পরিণতি হলো শিলাইদহে। শুনেছি সে নাকি খুব সুন্দর জায়গা। সুন্দর বলে সুন্দর, বাংলাদেশের মতো সুন্দর পৃথিবীতে কোথাও আছে নাকি? আর এই শিলাইদহে গিয়ে আমারও লেখার হাত খুলে গেল। আর তোমার দিদি শাশুড়িকেও যেন নতুন করে চিনলাম। নতুন করে? হ্যাঁ, নতুন করে। আসলে কি জানো, এখানে তো বাড়ির ছোট বউ, আর ওখানে তো ওই সর্বময় কর্তি। ওর গুণগুলো যেন শিলাইদহে পাখনা মেলে দিল। ছোট বউয়ের রান্নার হাত তো বরাবরই ভালো। ওখানে গিয়ে আরও সরেস হয়ে গেল। কত উদ্ভট আবদার করতুম, সব বানিয়ে খাওয়াতো। কিরকম? যেমন ধরো দইয়ের মালপো। দইয়ের মালপো? এরকম খাবারও হয় নাকি? ওই খাতাটাতে এটা লেখা নেই তো। কেন লেখা নেই আমি কি করে বলবো? তারপর ধরো পাকা আমের মিঠাই, চিঁড়ের পোলাও, কচুর পিঠে। এ বাবা! হেমলতা কলকল করে উঠলেন, এগুলো একটাও লেখা নেই। কি হবে? কি আবার হবে? কিছুই হবে না। তোমার রান্নার হাতও ভারী চমৎকার। তুমি যেমন রাঁধো তেমনি রাঁধবে। তো যা বলছিলাম, এই তো গেল রান্নার কথা। মানুষকে ভালোবাসার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ছোট বউয়ের। আমি ছিলাম জমিদার, ফলে আমার সঙ্গে সব প্রজাদের ঠিক বনতো না। কিন্তু ছোট বউ হয়ে গেল সব প্রজাদেরই মা। রোজই বাড়িতে
এক গাদা পাত পড়ত। সময় নেই, অসময় নেই, প্রজারা হাজির। কারো খাজনা মকুব করতে হবে, কারো মাইনে একটু বাড়ানো দরকার, রাস্তা সারাইয়ের টাকা লাগবে। একবার আবদার হলেই হলো, সঙ্গে সঙ্গে আমার কাছে হাজির। তোমার দিদি শাশুড়ির মুদ্রা দোষ ছিল, এই শুনছ বলা, এই শুনছ অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, ওকে কিছু টাকা দিতেই হবে। এই শুনছ অমুকের বাড়ির চাল ঝড়ে উড়ে গেছে, ওকে একটু সাহায্য করো না। ইস, কি ভালো মন! আর ভালো মন! আমি মাঝে মাঝে মজা করে বলতাম, এরকম করলে জমিদারি লাটে উঠবে। তবে না করারও উপায় নেই। না বললেই হয় ঠোঁট ফোলাবে, নয়তো মহাজনের কাছে নিজের গয়নাকাটি বন্ধক রেখে টাকা জোগাড় করে দেবে। সে তো প্রেস্টিজ নিয়ে টানাটানি। কাজে যা বলতো তাই করতাম। তারপর সংসারও ভরে গেল। আরও 2 মেয়ে আর 2 ছেলে হলো। জমজমাট ব্যাপার। সত্যি বলতে কি, শিলাইদহে আমরা আমাদের দাম্পত্য জীবনের সেরা সময়টুকু কাটিয়েছি। আপনাদের ঝগড়া হতো? হবে না? ছোট বউ ঝগড়া করতো আমি খেতাম খুব কম বলে, আর আমি রেগে যেতাম ও একটুও সাজতো না বলে। একটুও সাজতেন না? না, একদম না। আরে তুমি জমিদার গিন্নি, সারাদিন ভূতের মতো পরিশ্রম করো আর পেতনির মতো সেজে থাকো, লোকে কি বলবে? তা উনি কি বলতেন? কি আবার, মুখ টিপে হাসত, আর পরক্ষণেই বলতো, এই শুনছ, ওই পাশের গ্রামের বদরই এসেছিল, ওর নামে সমন এসেছে, তুমি একটু কোতোয়ালিতে বলে দাও না। তারপর এত সুখ আর সইল না। আমার মাথায় শান্তিনিকেতনের ভূত চাপল, আর কষ্টেরও শুরু হলো। কেন? উনি কি মানিয়ে নিতে পারছিলেন না? না, ঠিক উল্টো। সেখানে গিয়েও তো একই দশা। সেই সবারই মা, তবে কষ্ট পেত নিজের ছেলে মেয়েগুলোকেও যখন অন্যের সঙ্গে বসে জলো ডাল আর কাঁকড়ে ভরা ভাত খেতে হতো। আর বোলপুরে তো খুব গরম, শিলাইদহের সঙ্গে বোলপুরের তুলনাই চলে না। কেন যে তখন মাথায় শান্তিনিকেতনের ভূত চাপল, খুব কষ্ট গেছে, শারীরিক, মানসিক আর আর্থিক। আর্থিক কেন? জমিদারির টাকায়? না বৌমা, শান্তিনিকেতন আমার শখ, আমার স্বপ্ন। আমি কেন বংশের জমিদারির টাকা নেব? ফলে খুব টানাটানির মধ্যে সংসার চলত। কি বলবো, কি লজ্জার কথা। শেষে
ছোট বউয়ের গয়নাগাটি বন্ধক রাখতে পর্যন্ত হলো। কবি চুপ করে রইলেন, হেমলতাও চুপ করে রইলেন। কবি আবার বলতে শুরু করলেন, এত অভাব তবু আনন্দ ছিল জানো, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরকম। মাত্র 1.5 বছরই ওখানে কাটাতে পারল। তারপর তো কি হয়েছিল জানি না, তখন তো কিছুই বুঝতেই পারিনি। এখন ডাক্তারেরা শুনে বলে অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম হয়েছিল, সাইলেন্ট বাস্ট করেছিল। হতেও পারে। প্রথম তো বলতো তলপেটে বড্ড ব্যথা, শেষে আর কিছুই বলতে পারতো না। নড়াচড়া বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, কেবলই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো, আর 2 চোখ দিয়ে খালি জলের ধারা গড়িয়ে পড়ত। দাদামশাই, আমি কোথায় যেন শুনেছিলাম শেষ শয্যায় আপনি নাকি টানা 1 মাস ওনার সেবা করেছিলেন। হ্যাঁ, নার্স আয়া সবই ছিল, কিন্তু আমার ওকে সেবা করতে খুব ভালো লাগতো। আমি ওর পাশে থাকলে একটু যেন শান্তি পেত। বুঝতে পারছিলাম যে ও চলে যাবে, তাই যতটা পারি ওকে ছুঁয়ে বসে থাকতাম। তারপর একদিন চুপ করে গেলেন রবীন্দ্রনাথ। আবার অনেকক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তারপর হেমলতাই নীরবতা ভাঙলেন। দাদামশাই, আরেকটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? না না, রাগ করব কেন, তুমি বলো। দাদামশাই, আপনি আবার বিয়ে করলেন না কেন? আপনার এত সুন্দর চেহারা, তখন অত অল্প বয়স, ঘরে ছোট ছোট ছেলে মেয়ে। কবি সোজা হয়ে বসলেন। হয়তো উচিত ছিল জানো, অনেক সম্বন্ধ এসেছিল। আমার দাদা বৌদিরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কোথায় আর আমি এমনটি পেতাম বলো তো? কে এমন করে আমার জীবনটা ভরিয়ে রাখত? কে আর আমায় এমন করে এই শুনছো বলতো? তাই আর। হেমলতা চুপ করে রইলেন। চোখ দুটো তার জলে ভরে এলো। রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অসাধারণ একটি মর্মস্পর্শী অভিজ্ঞতা সত্যি আমাদের সবার মন ছুঁয়ে যায়। এই রচনাটি কোথা থেকে সংকলিত হয়েছে সেটা আমার জানা নেই। যদি তোমরা আলোকপাত করতে পারো তাহলে অবশ্যই জানিও আমাকে এবং সব শ্রোতা বন্ধুকে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।